আছে আমরা শুরুতেই যেটি নিয়ে আলোচনা করতে চাই বাক্যের বিভিন্ন রকম গঠন সেটা কি রকম সেই ব্যাপারে। খেয়াল করে দেখো, তোমরা বাড়ি যাও। আমরা কোনো একজনকে নির্দেশ করলাম একটি মাত্র লাইনের মাধ্যমে যে তোমরা বাড়ি যাও, এবং সেই ক্ষেত্রে আমরা একটা লাইনে যখন বলতে পারছি, পরবর্তী বাক্যটা যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এক্ষেত্রে খেয়াল করে দেখো যে এখানে দুটো আলাদা আলাদা বাক্য রয়েছে। এইভাবে একটা বাক্য আমরা বললাম কিন্তু দুটো আলাদা আলাদা বাক্যের সমন্বয়ে। আবার আরেক ধরনের বাক্য দেখো, এখানে লোকটি গরিব কিন্তু সৎ। এখানে আমরা একটা বাক্য উচ্চারণ করলাম এবং সেই বাক্যে আমরা বলতে চাইলাম একটা লোক গরিব কিন্তু সে সৎ, অর্থাৎ দুটো বাক্যকে আমরা কিন্তু নামক অব্যয় দিয়ে সংযুক্ত করেছি এবং এভাবে একটা নতুন গাঠনিক রূপের বাক্য পেয়েছি। সুতরাং বুঝতেই পারছো যে দুটো বাক্য এখানে একসঙ্গে হয়েছে, আবার এখানে দুটো বাক্য একসঙ্গে হয়েছে, কিন্তু দুটো দেখলেই তোমরা বুঝতে পারছো এখানে যে সে এভাবে একটা বাক্য গঠিত হয়েছে, এখানে শুধু কিন্তু দিয়ে একটা বাক্য গঠিত হয়েছে। আবার প্রথম যে বাক্য সেই বাক্যে কিন্তু শুধুমাত্র একটা লাইন মাত্র রয়েছে। কি অবাক করা বিষয় দেখেছো? একটা কথা যখন আমরা উচ্চারণ করছি সেটাকে আমরা কিন্তু বিভিন্ন ফরম্যাটে বলে থাকি এবং একেই মূলত আমরা বাক্যের গঠন বলি। আমরা বাক্যের গঠনে যাচ্ছি, তবে বাক্যের গঠন সম্পর্কিত তোমাদের যে কোনো প্রশ্ন এবং যে কোনো প্রশ্নের উত্তর আজকের এই ক্লাসটিতে কিন্তু আমরা আলোচনা করব। সেই ব্যাপারে তোমরা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে। আমরা আশা করব যে আজকে কমেন্টের মাধ্যমে তোমাদের বাক্যের গঠন নিয়ে এবং গাঠনিক পরিবর্তন নিয়ে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। এখন আমরা বাক্যের গঠনে প্রবেশ করছি। বাক্যের গঠন এভাবে আমরা যদি আগের যে তিনটি উদাহরণ রয়েছে সেই তিনটি উদাহরণ অনুযায়ী বিশ্লেষণ করি, তাহলে বাক্যকে আমরা মূলত তিনটি প্রকারে ভাগ করতে পারি। তোমরা যদি ইংরেজি ব্যাকরণ অর্থাৎ ইংলিশ গ্রামারের বাক্যের গঠন সম্পর্কে, সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখো, তাহলে তোমরা এই তিনটি অংশ সম্পর্কে আগের থেকেই জানা তোমাদের স্বাভাবিক, এবং সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এই তিন প্রকারের বাক্য সম্পর্কে তোমাদের খুব সহজেই কিন্তু ধারণা থাকার কথা। তোমাদেরকে আগেই জানিয়ে রাখি, আজকে আমরা বাক্যের যে গঠন সম্পর্কে আলোচনা করছি সেই গঠনটা মূলত এই ইংরেজি যে ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ থেকে সরাসরি একদম অনুবাদ করা এবং সেই অনুযায়ী এই স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে। সুতরাং তোমাদের কাছ থেকে আমরা এখন যেটি জানতে চাইবো সেটি হচ্ছে, তোমরা আমাকে বলতে পারো যে সিম্পল সেন্টেন্স ইংরেজি ব্যাকরণে যেভাবে পড়েছো সেখানে সিম্পল সেন্টেন্সটি সংজ্ঞাটি কি ছিল? তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। সিম্পল সেন্টেন্স বা যেটাকে আমরা সরল বাক্য বলছি, সেই সরল বাক্য আমরা ইংরেজিতে যদি বলি, ইংরেজিতে আমরা কিভাবে সেটিকে সংজ্ঞায়িত করতাম? তোমাদের কাছ থেকে জানতে চাইছি। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা তোমরা আমাকে কে কে দিতে পারো? সবার আগে একজন উত্তর দিয়েছে মোহাম্মদ আরিফ বিল্লাহ। সে আমাদেরকে বলেছে একটা ফাইনাইট ভার্ব যদি থাকে। একদম ঠিক বলেছ। আমরা সরল বাক্যের সংজ্ঞা এভাবেই করি। ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং সেই সমাপিকা ক্রিয়া যদি শুধুমাত্র একটা থাকে কোনো একটা বাক্যে, তাহলে আমরা সেটাকে সরল বাক্য বলি। আমরা একে একে জটিল বা মিশ্র বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্স বলছি, এবং তারপর কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যের সংজ্ঞা সম্পর্কেও জানব। তার আগে সরল বাক্যের সংজ্ঞা এবং উদাহরণ সম্পর্কে আমরা খুব ভালোভাবে জেনে নিই। যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, বা যেটাকে আমরা বিধেয় বলি, তাকেই বলা হয় সরল বাক্য।
যেমন খোকা আজ সকালে স্কুলে গিয়েছে। তোমরা আমাকে যেটি এখন উত্তর দিবে সেটি হচ্ছে বাংলায় সমাপিকা ক্রিয়ার কয়েকটা উদাহরণ। আমাকে বলো কোন ধরনের ক্রিয়াগুলোকে আমরা সমাপিকা ক্রিয়া হিসেবে অভিহিত করতে পারি। সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব যেটাকে ইংরেজিতে বলছো, বাংলায় কয়েকটা সমাপিকা ক্রিয়ার নাম আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। তোমরা কেউ কি বলতে পারো সমাপিকা ক্রিয়া উদাহরণ কোনগুলো, কোন ধরনের ক্রিয়াগুলো সমাপিকা ক্রিয়ার মধ্যে রয়েছে? তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। তোমাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। শাহ মোহাম্মদ ইজাজুল সাজ্জাদ সে আমাদেরকে খাওয়া যাওয়া ইত্যাদি উদাহরণের কথা বলছে। তোমাদেরকে আরেকটু পরিষ্কার করে দিই, এখানে আমাদের বাক্যটি যেটি দেখতে পাচ্ছ সেখানে গিয়েছে একটা অংশ রয়েছে, এবং এইভাবে যখন গিয়েছে বা গিয়েছেন, করেছে বা করেছেন, এরকমভাবে কোনো ক্রিয়াপদ আমরা পাই তখন সেগুলোকে আমরা সমাপিকা ক্রিয়া বলি। আবার অসমাপিকা ক্রিয়া হচ্ছে করতে যেতে অথবা করতে করতে যেতে যেতে, এই ধরনের যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সুতরাং কোনো একটা ক্রিয়ার সাথে যদি ছে বা আরেকজন বলছে মাহাদি মিজান অনিক, যে বলছে যে তেছি তেছেন এই ধরনের অংশ একদম সত্যি কথা, যেমন করিতেছে করিতেছেন, গিয়েছে গিয়েছেন, এইভাবে যদি কোনো একটা বাক্যে ক্রিয়া থাকে এই ধরনের ফরম্যাটে তখন আমরা সেটাকে বলি সমাপিকা ক্রিয়া। সুতরাং সরল বাক্যের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো একটা কর্তা কোনো একটা সমাপিকা ক্রিয়া এরকম করেছে করেছেন, যদি গিয়েছে গিয়েছেন, এভাবে যদি কোনো একটা ক্রিয়া উপস্থিত থাকে তখন আমরা বুঝতে পারবো সেই বাক্যে সমাপিকা ক্রিয়া রয়েছে। আমাকে এখন তোমরা যেটি বলবে সেটি হচ্ছে যৌগিক বাক্য কাকে বলতে পারি। কম্পাউন্ড সেন্টেন্স এটি হচ্ছে এটির ইংরেজি। সুতরাং তোমরা যদি কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে কেউ কেউ ধারণা রাখো তাহলে এর মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু তোমরা খুব ভালোভাবে জেনে যাওয়ার কথা। আমাকে এটি বলো যে যৌগিক বাক্য এটি কাকে বলে। যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্সের কথা বলো। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা সাধারণত কোন তিনটি শব্দ খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকি? কোন তিনটি শব্দ আমরা কম্পাউন্ড সেন্টেন্স, ইংরেজি সেন্টেন্সের যে কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে সেটাকে আমরা কিভাবে ব্যবহার করি? হ্যাঁ, আমরা উত্তর পেয়ে যাচ্ছি। সিকান্দার মোহাম্মদ মিজান, সনেট পোদ্দার, আরো এইভাবে ওরা বলছে যে অ্যান্ড বাট, এবং আরেকজন বলছে অর। এইভাবে অ্যান্ড বাট অর দ্বারা যদি দুইটা সিম্পল সেন্টেন্স আমরা যদি যুক্ত করতাম তখন আমরা বলতাম যে সেটাকে বলছি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। সুতরাং আমরা যৌগিক বাক্যকে যেহেতু বলছি যে এটা সরাসরি ইংরেজি ব্যাকরণ থেকে অনুবাদ করা, যৌগিক বাক্যেও একই ধরনের, মোটামুটি একই ধরনের একটা ফরম্যাট আমরা দেখতে পাই। যৌগিক বাক্যের সংজ্ঞা হচ্ছে এবং, ও, আর। ঠিক যেরকম অ্যান্ড বাট অর আমরা যুক্ত করতাম, এখানে এবং, ও, আর, অথচ, তথাপি, অথবা, এভাবে বিভিন্ন রকম অব্যয়সূচক শব্দাংশ, এগুলোকে আমরা বলি অব্যয়সূচক শব্দাংশ। এগুলোকে সাধারণত সংযোজক বা বিয়োজক অব্যয় বলা হয়। এই সংযোজক বা বিয়োজক অব্যয় দিয়ে যখন আমরা দুইটা সরল বাক্য কিংবা দুইটা মিশ্র বা জটিল বাক্যকে সংযুক্ত করি তখন আমরা সেটাকে বলি যৌগিক বাক্য। দেখো, আমরা এভাবে একটা উদাহরণ দেখতে পারি। উদয়াস্ত পরিশ্রম করব। কেউ একজন বলছে যে সে সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত পরিশ্রম করবে, তথাপি অন্যের দ্বারস্থ হব না। তথাপি কথাটার মানে কি আমাকে কেউ বলতে পারো? তোমাদের কাছে উত্তর আশা করি। তথাপি এই শব্দটার মানে কি? তোমাদের কাছে উত্তর আশা করছি।
উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না। তার মাহবুবা মৌ, কে এ রহমান, এরকম অনেকে বলছো তবুও, একদম সত্যি কথা, তবুও কিংবা তারপরও, এটি বলছে যে উদয়াস্ত আমি পরিশ্রম করব কিন্তু তারপরও আমি অন্যের দ্বারস্থ হব না। এইভাবে আমরা যখন এক একটা বাক্যকে এরকম, দেখো এখানে এক অংশ বাক্য রয়েছে, আবার এখানে আরেক অংশের বাক্য রয়েছে, এরকম দুইটা সরল বাক্য এখানে একত্রিত হয়ে একটা যৌগিক বাক্য প্রকাশ করেছে। সুতরাং বুঝতেই পারছো যে এইভাবে আমরা সাধারণত যৌগিক বাক্য তৈরি করি। এখন মিশ্র বা জটিল বাক্যে পৌঁছাই। মিশ্র বা জটিল বাক্য আমরা কিভাবে রচনা করে থাকি? মিশ্র বা জটিল বাক্যের আরেকটা নাম আমরা কিন্তু এর মধ্যে বলে দিয়েছি, এটাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। ইংরেজিতে এর নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং এর ফরম্যাটটা কিরকম হবে সেটা, কমপ্লেক্স সেন্টেন্সের ফরম্যাটটা যদি চিন্তা করো তাহলেই তোমরা বুঝতে পারবে। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দুই ধরনের ক্লজ পেতাম। আমরা কেউ কি বলতে পারবো যে এখানে দুই ধরনের ক্লজ কোনটি কোনটি ছিল? কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কোন দুই ধরনের ক্লজ পেতাম? আমরা সেন্টেন্সের দুটো অংশ পেতাম। তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দুইটা অংশ পেতাম। তখন আমরা সেই দুইটা অংশ কি বলে ডাকতাম? একজন আমাদেরকে বলছে, সিকান্দার মোহাম্মদ মিজান, দুইটা সিম্পল সেন্টেন্স যখন সাবঅর্ডিনেট ক্লজ অর কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত থাকে। আংশিকভাবে তোমার উত্তর সঠিক। আরেকজন কেউ কি উত্তর দিতে পারো? হ্যাঁ, আসাদুর রহমান হিরাস, সে সবার আগে সঠিক উত্তর এবং এক্স্যাক্ট সঠিক উত্তরটা দিয়েছে যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। এখানে আমরা দুই ধরনের ক্লজ পেতাম। ঠিক একইভাবে আমরা এই দুটোর মানে কি এটা আমরা বুঝবো, তবে একইভাবে মিশ্র বা জটিল বাক্যেও ফরম্যাটটা একই রকম। আমরা বলি যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য, এটাকে যখন পরস্পর সাপেক্ষভাবে আমরা ব্যবহার করি তখন আমরা সেটাকে বলি মিশ্র বা জটিল বাক্য। এটাকেই আমরা বলছি প্রিন্সিপাল ক্লজ, এবং আশ্রিত খণ্ডবাক্য যেটা, সেটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমাকে কেউ কি বলতে পারো যে প্রধান খণ্ডবাক্য বা প্রিন্সিপাল ক্লজ বলতে কি বোঝায়? আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে আগে বলে দিচ্ছি মিশ্র বা জটিল বাক্যের উদাহরণটি কি। সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি। এখানে খেয়াল করে দেখো যে এবং তা, এভাবে যখন আমরা দুটো বাক্যকে যে, সে, যা, তা, যখন, তখন, যেহেতু, সেহেতু এরকম ভাবে সংযুক্ত করি তখন আমরা মিশ্র বা জটিল বাক্যের সন্ধান পাই। তোমাদের কাছ থেকে আমরা এখন যেটি উত্তর আশা করছি যে প্রধান খণ্ডবাক্য বা প্রিন্সিপাল ক্লজ এটি বলতে আমরা কি বুঝি? তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি কিভাবে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে ডিফাইন করি। হ্যাঁ, একজন আমাদেরকে উত্তর দিচ্ছে, স্বাধীনভাবে যখন আমরা মনের ভাব প্রকাশ করতে পারি তখন আমরা বলি যে সেখানে প্রধান খণ্ডবাক্য বা প্রিন্সিপাল ক্লজটা আমরা পেয়ে গিয়েছি। সুতরাং আশ্রিত খণ্ডবাক্য যেটা, সেটার মানে আমরা বুঝতে পারছি যে সে নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি। এখানে একটা অংশ রয়েছে যেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে এবং আরেকটা অংশ রয়েছে যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না। দুটো অংশ রয়েছে, আমি তোমাদেরকে দুটো অংশ বলে দিই। সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি, এতটুকু। সে যে অপরাধ করেছে এটা একটা অংশ, তা মুখ দেখেই বুঝেছি এটা আরেকটা অংশ। আমাকে যেটি বলতে হবে তোমাদের সেটি হচ্ছে এখানে কোন অংশটি আশ্রিত বাক্য, অর্থাৎ নিজে নিজে কোনটা মনের ভাব প্রকাশ করতে পারে না, অর্থাৎ একা যদি সেটা একটা বাক্যে ব্যবহৃত হয় তাহলে সেটা হচ্ছে সেটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারবে না। এখানে সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছে, এখানে কোন অংশটা নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারবে না।
তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি। হ্যাঁ, অনেকে সাকিব সিয়াম সে সবার আগে উত্তরটা সঠিক দিয়েছে। তামিমা তাবাসসুম স্বর্ণালী সেও বলছে। একটু খেয়াল করে দেখো, সে যে অপরাধ করেছে এই অংশটুকু আমরা কোনো একটা বাক্যে যদি স্বাধীনভাবে ব্যবহার করি, তাহলে তোমার কোনো একটা বাক্যের আকাঙ্ক্ষা, যে অংশটা আমরা গত ক্লাসে বলেছিলাম, সেই গত ক্লাসের অংশটুকু আমরা বলেছিলাম যে আকাঙ্ক্ষা কোনো একটা বাক্যের খুব গুরুত্বপূর্ণ অংশ। সে যে অপরাধ করেছে এতটুকু যদি আমি বলি, তাহলে আমার আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকে যায় বা ইচ্ছা থেকে যায়। সুতরাং এই বাক্যটা সম্পূর্ণ একটা বাক্য নয়। যেহেতু এই অংশটা নিজে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, সেই কারণে এটাকে আমরা বলছি আশ্রিত খণ্ডবাক্য। তোমাদেরকে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্য কোনটি। অনেকেই হয়তো বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি তাদের জন্য আবার বলছি যে সে যে অপরাধ করেছে এই অংশটা কিন্তু আমরা এভাবে বলতে পারি না যে সে নিজেই নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছে, কিন্তু আমি তা মুখ দেখেই বুঝেছি। এটা তুমি স্বতন্ত্রভাবে একটা বাক্যে ব্যবহার করতে পারো। এখানে তোমার সরাসরি কোনো একটা বাক্যের আরেকটা অংশ শোনার আকাঙ্ক্ষা এখানে থেকে যায় না, সুতরাং এটা একটা সম্পূর্ণ বাক্য। সুতরাং এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্য কিভাবে আমরা একটা বাক্যে খুঁজে বের করতে পারি। এখন আমরা আমাদের আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার মূল বিষয়ে প্রবেশ করছি। আমাদের মূল আলোচনার বিষয়টি কিন্তু ছিল বাক্য পরিবর্তন, এবং বাক্য পরিবর্তন বোঝার জন্য সরল বাক্য কি, মিশ্র বাক্য কি এবং যৌগিক বাক্য কি, এগুলো বোঝা আমাদের জন্য কিন্তু খুব জরুরি ছিল। সুতরাং আমাদের এখন জানতে হবে যে সরল বাক্যকে, একটা সরল বাক্য যদি আমাদের দেওয়া থাকে সেটাকে আমরা কিভাবে মিশ্র বাক্যে রূপান্তর করতে পারি, একটা মিশ্র বাক্য যদি দেওয়া থাকে সেটাকে কিভাবে আমরা একটা সরল বাক্যে নিয়ে যেতে পারি। একইভাবে যদি একটা সরল বাক্য দেওয়া থাকে সেটাকে আমরা কিভাবে যৌগিক বাক্যতে পরিণত করতে পারি, আবার একটা যৌগিক বাক্যকে কিভাবে সরল বাক্যে পরিণত করতে পারি। যৌগিক বাক্যকে কিন্তু আবার মিশ্র বাক্যে রূপান্তর করা যায়। সুতরাং খেয়াল করবে যে আমাদের যে তিনটি প্রকার, এই তিনটি প্রকারের প্রত্যেকটিকেই একটার থেকে আরেকটায় পরিবর্তন করা যায়। সুতরাং একটা সরল বাক্যকে যেমন তুমি মিশ্র বাক্যে রূপান্তর করতে পারো, ঠিক তেমনি ভাবে একটা মিশ্র বাক্যকে সরল বাক্যে তুমি রূপান্তর করতে পারো। সরল বাক্যকে যেমন যৌগিক বাক্যে রূপান্তর করতে পারো, একটা যৌগিক বাক্যকে তেমনি সরল বাক্যে রূপান্তর করতে পারো। এইভাবেই যৌগিক বাক্য থেকে মিশ্র বাক্য এবং মিশ্র বাক্য থেকে যৌগিক বাক্য তোমরা একটা থেকে আরেকটায় তোমরা পরিবর্তন করতে পারো। তোমাদের কাছ থেকে আরো বেশি প্রশ্ন আশা করছি। আমাদের বাক্য পরিবর্তন এবং গাঠনিক যে বিষয়গুলো রয়েছে সেই গাঠনিক বিষয়গুলো সম্পর্কে তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও। এবং এখন যেহেতু আমরা বাক্য পরিবর্তনের মূল কনসেপ্টটায় যাচ্ছি, অবশ্যই কমেন্টে নিজের বন্ধুদের ট্যাগ করতে ভুলো না। তোমরা জানিয়ে দাও যে আজকের ক্লাসটি হচ্ছে, নিজের প্রোফাইল থেকে তোমরা শেয়ার করো, এবং আমরা আশা করব তোমরা আজকের এই ক্লাসটিতে কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে অংশগ্রহণ করবে এবং কেউ আজকের ক্লাস ছেড়ে উঠে যাবে না। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসের উপর এক একটা মডেল টেস্ট কিন্তু আমরা আমাদের 10minuteschool.com ওয়েবসাইটে আপ করে দিচ্ছি, এবং সেখানে তোমরা যে কোনো মুহূর্তে অংশগ্রহণ করতে পারো এবং তোমাদের যে দক্ষতা অর্জিত হয়েছে কিনা সেই ব্যাপারে তোমরা ধারণা পেতে পারো। এখন আমরা আমাদের মূল অংশে প্রবেশ করছি। সরল বাক্য থেকে আমরা মিশ্র বাক্যে কিভাবে রূপান্তর করতে পারি সেই ব্যাপারে আমরা একটা ধারণা এখন লাভ করব। খেয়াল করে দেখো, আমাদের সামনে একটা বাক্য রয়েছে। সরল বাক্যটি হচ্ছে, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। এটি হচ্ছে একটা সরল বাক্য। কেন এটি সরল বাক্য? এখানে একটি মাত্র উদ্দেশ্য রয়েছে বা কর্তা রয়েছে,
ভালো ছেলেরা এটি হচ্ছে উদ্দেশ্য বা কর্তা, এবং শিক্ষকের আদেশ পালন করে, এখানে আদেশ পালন করা এটি হচ্ছে বিধেয় বিধেয় অংশ। এখন এই সরল বাক্যকে আমরা মিশ্র বাক্যে রূপান্তর করতে হলে আমাদের ধারণা থাকতে হবে যে মিশ্র বাক্যে কি কি প্রয়োজন। মিশ্র বাক্যে আমাদের মূলত যেটি প্রয়োজন সেটি হচ্ছে মিশ্র বাক্যে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে যা তা, যারা তারা, যে সে, এরকম বিভিন্ন রকম রূপ আমাদের প্রয়োজন যাতে কোনো একটা বাক্যকে আমরা এভাবে বিভাজিত করতে পারি। সুতরাং খেয়াল করবে যে এখন আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে যে ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, আমরা এভাবে লিখতে পারি যে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। এভাবে আমরা কোনো একটা সরল বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর করতে পারি। আমরা এখন তোমাদের জন্য একটা প্রশ্ন দিয়ে দিব, সেই ক্ষেত্রে তোমাদের বলতে হবে যে ওই সরল বাক্যটিকে আমরা কিভাবে আরেকটা বাক্যে রূপান্তর করতে পারি। আমাদেরকে তোমরা জানাও যে কোনো একটা সরল বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর করতে হলে আমাদের কোন উপায়টি অনুসরণ করতে হবে। আমরা এক্ষেত্রে যে সরল বাক্যটি তোমাদের দিচ্ছি সেটি হচ্ছে তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম। তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম। এখানে বোঝানো হচ্ছে যে কোনো একজনের সঙ্গে তোমার দেখা হয়েছে এবং তাকে দেখা মাত্রই তুমি কোনো একটা জায়গা ত্যাগ করে ফেললে, এবং সেটাকে আমরা যা তা, যে সেই, এভাবে আমরা পরিবর্তন করতে পারি। যেই সেই, যা তা, যেখানে সেখানে, যেহেতু সেহেতু, এভাবে আমরা পরিবর্তন করতে পারি। এখানে যেহেতু তাৎক্ষণিকতা একটা বোঝাচ্ছে যে তাকে দেখা মাত্রই আমরা প্রস্থান করলাম, সুতরাং এখানে একটা তাৎক্ষণিকতা রয়েছে। সুতরাং তোমাকে এখানে ব্যবহার করতে হবে কোনটি, এটা আমাদেরকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। অনেকে কমেন্ট করছো, একজন আমাদেরকে উত্তর দিচ্ছে যখন সে দর্শন দিল তখন আমরা প্রস্থান করলাম। এখানে কিন্তু একটা তাৎক্ষণিকতা ই প্রত্যয় দিয়ে রয়েছে, সুতরাং উত্তরটা হবে এটা, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। অথবা আমরা বলতে পারি যখনই তার দর্শন পেলাম তখনই আমরা প্রস্থান করলাম। এখানে তোমার যখনই, তখনই, যেই সেই, এইভাবে আমাদের লিখতে হবে। এখানে যেহেতু ই প্রত্যয় আমরা ব্যবহার করছি, সুতরাং ই প্রত্যয়ে যেই সেই এই কথাটার একটা ইন্টারপ্রিটেশন কিন্তু তোমার বাক্যে থাকতে হবে। সুতরাং খেয়াল করবে যেন খুব ভালোভাবে এই পুরো বিষয়টা সম্পর্কে তোমার আইডিয়া থাকে। এখন আমরা যাব মিশ্র বাক্য থেকে সরল বাক্য রূপান্তরে। মিশ্র বাক্য থেকে সরল বাক্যে রূপান্তরের জন্য প্রথমে আমাদের একটা মিশ্র বাক্য লাগবে, এবং সেই ক্ষেত্রে আমরা যাদের বুদ্ধি নেই তারাই এই কথা বিশ্বাস করবে, এটি আমরা ব্যবহার করলাম। এই ক্ষেত্রে তোমার যেটি করতে হবে, বাক্যের একটা অংশ যেই অংশটা মূলত আশ্রিত খণ্ডবাক্যের অংশ, সেই আশ্রিত খণ্ডবাক্যের অংশটিকে সংক্ষিপ্ত করে ফেলতে হবে। তুমি কি আমাকে বলতে পারো যাদের বুদ্ধি নেই তাদেরকে আমরা সাধারণত কি বলি? যাদের বুদ্ধি নেই তাদেরকে আমরা কি বলি? যাদের বুদ্ধি নেই তাদেরকে সাধারণত আমরা কি বলে ডাকি? বুদ্ধি শব্দটা সেখানে থাকবে। একজন আমাদেরকে উত্তরটি দিয়ে দিচ্ছে, তারা, হ্যাঁ, অনেকেই আমাদেরকে উত্তরটি দিয়ে দিচ্ছে, বুদ্ধিহীনরাই এই কথা বিশ্বাস করবে। একদম সত্যি, এভাবে যেতে হবে। নির্বোধ, বোকা এভাবে ব্যবহার না করে বরং বুদ্ধিহীন এই কথাটা এখানে বেশি পারফেক্ট। সুতরাং তোমাকে বলতে হবে বুদ্ধিহীনেরাই এই কথা বিশ্বাস করবে। বুঝে নিও যে আশ্রিত খণ্ডবাক্যের যে অংশটি রয়েছে সেই আশ্রিত খণ্ডবাক্যের অংশটিকে তোমাকে সংক্ষিপ্ত আকারে ব্যবহার করতে হবে।
তোমাদের এখন পর্যন্ত হয়ে যাওয়া যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও। আমরা বলেছি যে যাদের বুদ্ধি নেই তারাই এই কথা বিশ্বাস করবে, এখানে যাদের বুদ্ধি নেই এটি হয়ে যাবে বুদ্ধিহীন। সরাসরি বুদ্ধিহীন ব্যবহার করতে হবে। এখানে অনেকে নির্বোধ বলছো, বোকা বলছো, প্রতিবন্ধী বলছো, এইভাবে একটা বাক্য সংকোচন কিন্তু করা যায় না। একটা বাক্য সংকুচিত করতে হলে তোমাকে অবশ্যই সেই বাক্যের সঙ্গে রিলেভেন্ট একটা উপায়ে যেতে হবে, সেটা প্রাসঙ্গিক হতে হবে। সুতরাং খেয়াল করে দেখবে যাদের বুদ্ধি নেই তারাই এই কথা বিশ্বাস করবে, এখানে বুদ্ধিহীন কথাটা ব্যবহার করতে হবে। এখন দেখো তোমাদের জন্য আরেকটা টেস্ট। এখানে আমরা বলছি যে ভিক্ষা করতে এসেছে তাকে ভিক্ষা দাও। এখানে আমরা কিভাবে সেটাকে সরল বাক্যে রূপান্তর করব? আমরা এই বাক্যটিকে সরল বাক্যে রূপান্তর করতে চাই। আমরা খেয়াল করে দেখব এখানে আশ্রিত খণ্ডবাক্য হচ্ছে এতটুকু, যে ভিক্ষা করতে এসেছে। আমাদের এটিকে সংক্ষিপ্ত করতে হবে। শেখ ফরিদ সে সবার আগে উত্তর দিয়েছে। আকাশ চাই ডেভিড দাউদ, না ডেভিড দাউদ উত্তরটি দেয়নি। অরিত্রী নন্দিনী, নাদিয়া হাসান অনেকেই আমাদেরকে উত্তরটি দিচ্ছে যে ভিক্ষা করতে এসেছে তাকে ভিক্ষা দাও। এখানে যে ভিক্ষা করতে এসেছে এখানে এটিকে আমাদের সংক্ষিপ্ত করে ফেলতে হবে, এবং যে ভিক্ষা করতে আসে তাকে আমরা সাধারণত ভিক্ষুক বলি। সুতরাং ভিক্ষুককে ভিক্ষা দাও, এটি মূলত সঠিক উত্তর। যারা এই উত্তরটি দিচ্ছ তারা একদম সঠিক উত্তর দিচ্ছ, তাদের জন্য একটা জোরে করতালি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যাব আমাদের পরবর্তী অংশে। পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আমরা এই ক্লাসটা কিন্তু এখনো অনেক দূর কন্টিনিউ করব। সুতরাং তোমার কোনো বন্ধু যদি এই বিষয়ে, এই অধ্যায়ে যদি দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে এইখানের কমেন্টে ট্যাগ করে জানিয়ে দাও, এবং নিজের প্রোফাইল থেকে ট্যাগ করো, শেয়ার করো আজকের এই ক্লাসটা, যাতে তারা জানতে পারে আজকের এই ক্লাসটা হচ্ছে। এবং আমরা চাই আজকের এই ক্লাসটা খুব বেশি ইন্টারঅ্যাক্টিভ হোক, এবং আমরা চাই তোমরা প্রচুর পরিমাণে আমাদেরকে প্রশ্ন করো। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন এখন পর্যন্ত যেই অংশটুকু রয়েছে সেই অংশের মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে। এখন আমরা যাব সরল বাক্য থেকে যৌগিক বাক্য রূপান্তরে। তবে তার আগে তোমাদেরকে আরেকটা প্রশ্নে নিয়ে যাই। আমাদেরকে জানাও তো যৌগিক বাক্যে আমরা কোন তিনটি অব্যয়পদের কথা মূলত বলেছিলাম। আরো কয়েকটি অব্যয়পদের কথা বলেছিলাম। যে যত বেশি পারো অব্যয়পদের উত্তর আমাদেরকে দাও। আমাদেরকে জানাও যে কোনো একটা বাক্য যদি যৌগিক হয় তাহলে সেখানে আমরা সাধারণত কোন ধরনের অব্যয়পদগুলো ব্যবহার করে থাকি। কোন ধরনের অব্যয়পদগুলো যৌগিক বাক্যে আমরা ব্যবহার করে থাকি। সামিরা সাইফ জোয়ারদার আমাদেরকে বলছে কিন্তু, অথবা। সাগর ঘোষ বলছে নতুবা। আরো 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 জানতে চাই তোমাদের কাছ থেকেই কমেন্টে আশা করছি আরো কি কি হতে পারে। কিন্তু, অথবা, নতুবা, এরকম আরো আমরা বলেছিলাম আমাদের যখন আমরা যৌগিক বাক্য পড়াচ্ছিলাম তখন আমরা আরো বলেছিলাম। এবং হ্যাঁ, এবং একটা নতুন পেয়েছি, এবং, কিন্তু, নতুবা, অথবা। আমরা আরো বলেছিলাম, দেখি তো তোমাদের কাছ থেকে উত্তর পাওয়া যায় কিনা। হ্যাঁ, ও পেয়েছি, অথচ। এক্সিলেন্ট, তোমাদের কাছ থেকে এমনই অংশগ্রহণ আমরা আশা করছি। আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে। এইভাবেই আমরা যৌগিক বাক্য সাধারণত লিখে থাকি। আমরা সরল বাক্য থেকে যদি যৌগিক বাক্যে কোনো একটা বাক্যকে রূপান্তরিত করতে চাই তাহলে সেই ক্ষেত্রে সাধারণত আমাদের দরকার হবে এবং, ও, আর, অথচ, অথবা, নতুবা, কিন্তু, এরকম অনেকগুলো অব্যয়পদ। কখনো কখনো দুটো বাক্য যদি কমা দিয়ে সংযুক্ত থাকে তখনও আমরা দেখতে পাবো যে সেখানে যৌগিক বাক্যের অস্তিত্ব রয়েছে। সেটা আমরা পরে দেখব। তবে আপাতত আমরা একটা সরল বাক্য থেকে যৌগিক বাক্যের রূপান্তরের সমাধানে আমরা যাই।
আমরা এখন দেখব তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। এটা হচ্ছে একটা সরল বাক্য। এখন এটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করতে চাই। এটাকে যদি আমরা যৌগিক বাক্যে রূপান্তর করি তাহলে আমাদের এবং নামে একটা সংযোজক অব্যয় লাগবে। এই সংযোজক অব্যয় আমরা কিভাবে রূপান্তর করতে পারি? দেখো তো, সংযোজক অব্যয় ব্যবহার করে দুটো ঘটনা আমরা এখানে মূলত আইডেন্টিফাই করব। এখানে আমাদেরকে বলা হয়েছে যে একজন লোক তিনি আমাকে 5 টাকা দিয়েছেন এবং তারপরে তিনি আমাকে বাড়ি যেতে বলেছেন। সুতরাং আমাদের বাক্যটা এইভাবে হবে, তিনি আমাকে 5 টাকা দিলেন এবং তারপরে আমাদের এবং এই ঘটনাটি রয়েছে এবং বাড়ি যেতে বললেন। তোমাদের অনেকেই উত্তর দিয়ে দিচ্ছ, তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তোমরা হয়তো পুরো কনসেপ্টটা ধরতে পেরেছো খুব ভালোভাবে, সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন, একদম এক্স্যাক্টলি সাগর ঘোষ, মাহবুবা মৌ, কে এ রহমান, আরিফ বিল্লাহ, মাসুদ আহমেদ অপু, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এইভাবেই এবং, ও, আর, অথবা, অথচ এরকম বিভিন্ন উপায়ে সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তরের কাজটা করে থাকি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যৌগিক বাক্যকে কিভাবে সরল বাক্যে রূপান্তর করা যায়। বুঝতেই পারছো, যৌগিক বাক্যে সাধারণত এবং, ও, আর, অথবা, অথচ এরকম বিভিন্ন ধরনের অব্যয় আমরা ব্যবহার করে থাকি। সুতরাং এইটাকে যখন আমরা সরল বাক্যে রূপান্তর করব, সেই সরল বাক্যে রূপান্তর করতে হলে আমাদেরকে ওই এবং, ও, আর এই অংশটা আমরা সাধারণত তুলে দিব এবং এভাবে তুলে দেওয়ার মাধ্যমে আমরা একটা যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর করব। খেয়াল করে দেখো, এখন আমরা একটা যৌগিক বাক্য দেখি। যৌগিক বাক্যের উদাহরণ হিসেবে আমাদের সামনে রয়েছে, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এটি হচ্ছে আমাদের বাক্য। যৌগিক বাক্যটা আমরা দেখতে থাকি, তার আগে একটু প্রশ্ন দেখে আসি। মুশফিকুর রহমান আমাদেরকে প্রশ্ন করেছে যে আমাদের আগের যে বাক্যটা রয়েছে, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, এখানে আমরা কর্তা 2 বার ব্যবহার করব কিনা। কর্তা 2 বার ব্যবহার করা কোনো সমস্যার কিছু না, তবে সেই ক্ষেত্রে সাধারণত আমরা সেটা সাধারণত আমরা অ্যাভয়েড করি, কারণ হচ্ছে এটা একটা রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ তৈরি করে। একটা বাক্যকে তুমি যত মাধুর্যে প্রকাশ করতে পারো ততই ভালো। সুতরাং তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন, এটি বলা আমার জন্য অনেক সহজ। সুতরাং তিনি আমাকে 5 টাকা দিলেন এবং তিনি আমাকে বাড়ি যেতে বললেন, এটি বলাটা একটু কঠিন, এটি একটু দীর্ঘায়িত করে বাক্যটাকে। যেহেতু দুটো বাক্য আলাদা আলাদাভাবে এখানে প্রকাশিত হয়ে যাচ্ছে, সুতরাং এটি কিন্তু আমাদের জন্য একদম সহজ। অনেকে আগের বাক্যটার উত্তর দেওয়া শুরু করেছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। কে এম হৃদয় খান, মনি খান, হাসান ইনাম, অনেকেই আমাদেরকে উত্তর দেওয়া শুরু করেছো। একদম সত্যি, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এটাকে আমরা সত্য কথা না বলে বিপদে পড়েছি, এভাবে আমরা সমাধান করব। সুতরাং মনে রাখবে যে আমরা একটা যৌগিক বাক্যকে কিভাবে সরল বাক্যে রূপান্তর করে থাকি। দেখো, আমরা আরেকটা যৌগিক বাক্য এখানে তোমাদের অনুশীলনের জন্য দিই। আমাদের কাছে অনেকে আরো বেশি করে প্রশ্ন চাচ্ছ। আমাদের আগের যে একটা পুরনো উদাহরণ, লোকটি গরিব কিন্তু সৎ, এটিকে আমরা কিভাবে সরল বাক্যে রূপান্তর করতে পারি? লোকটি গরিব কিন্তু সৎ, এটিকে আমরা কিভাবে সরল বাক্যে রূপান্তর করতে পারি? তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। তোমরা আমাদেরকে জানাও কমেন্টের মাধ্যমে যে লোকটি গরিব কিন্তু সৎ, এখানে সরল বাক্য কিভাবে আমরা রচনা করতে পারি, একটা সরল বাক্য আমরা কিভাবে এখানে পেতে পারি।
আকাশ চাই উত্তর দিয়েছে গরিব হলেও লোকটি সৎ। ঠিক আছে, তবে সামিরা সাইফ জোয়ারদার, নাদিয়া হাসান, প্রণয় দাস এবং মাসুম পারভেজ এরা যে উত্তরটি দিয়েছে সেটি আরেকটু বেশি সঠিক। বাক্যের সিকোয়েন্স চেঞ্জ যতটা কম করা যায় ততই ভালো। সুতরাং লোকটি গরিব হলেও সৎ এটা বেশি সঠিক। সুতরাং চেষ্টা করবে লোকটি গরিব কিন্তু সৎ এরকম কিন্তু দিয়ে যদি সংযুক্ত থাকে বাক্যের সিকোয়েন্স একই রকম রেখে তারপর আমরা সরল বাক্য রচনা করব। আশা করি তোমরা এই বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছো। আমরা এখন প্রবেশ করব যৌগিক বাক্য থেকে মিশ্র বাক্যে রূপান্তরে। যৌগিক বাক্য থেকে মিশ্র বাক্যে রূপান্তরের ক্ষেত্রে আমরা কিভাবে একটা বাক্য পেতে পারি? যৌগিক বাক্য থেকে মিশ্র বাক্যের রূপান্তর আমরা কিভাবে পেতে পারি? আমরা মিশ্র বাক্যের ক্ষেত্রে কিন্তু বলেছিলাম যে যখন তখন, যা তা, যে সে এরকমভাবে কতগুলো, তারপর যদি এরকমভাবে কতগুলো অব্যয় বা সংযোজক কিছু শব্দ আমরা ব্যবহার করে থাকি আমাদের সুবিধার জন্য এবং মিশ্র বাক্য রচনার জন্য। সুতরাং যদি যৌগিক বাক্যটা তোমাকে দেওয়া হয় যে দোষ স্বীকার করো, তোমাকে কোনো শাস্তি দিব না, এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। আমরা এইটার কথাই বলছিলাম যে কখনো কখনো কমা দিয়েও এবং ও আর এরকম শব্দগুলো বা সংযোজক অব্যয়গুলোর অস্তিত্ব আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। সুতরাং এটাও কিন্তু এক ধরনের যৌগিক বাক্য যেখানে কমা আছে এবং ও আর অথবা এগুলো নাই, কিন্তু তারপরেও আমরা এটাকে যৌগিক বাক্য বলে অভিহিত করছি। এখন এটাকে আমরা মিশ্র বাক্য বা জটিল বাক্যে পরিণত করতে চাই। মিশ্র বাক্য বা জটিল বাক্যে রূপান্তর করার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা আশ্রিত খণ্ডবাক্য লাগবে আর একটা প্রধান খণ্ডবাক্য লাগবে। আশ্রিত খণ্ডবাক্য লাগবে এবং প্রধান খণ্ডবাক্য লাগবে। এইটাকে আমরা যদি বলি যে কোনো একটা শর্ত আছে আমাদের কোনো শাস্তি না দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো একজন যদি দোষ স্বীকার করে তাহলে তাকে কোনো শাস্তি দেওয়া হবে না। আকাশ চাই উত্তর দিয়েছে, কে রহমান উত্তর দিয়েছে, আরো অনেকেই দিচ্ছে, মাহাদি হাসান, মামুন, হাসানি নাম, অনেকেই উত্তর দিচ্ছ। তোমাদেরকে অনেক বেশি অভিনন্দন। তোমাদের জন্য আবারও একটা জোরে করতালি দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে কোনো শাস্তি দিব না, এভাবে আমরা মিশ্র বাক্যে রূপান্তর করে থাকি। অর্থাৎ কোনো একটা আশ্রিত খণ্ডবাক্য আমাদের তৈরি করা লাগবে। আশ্রিত খণ্ডবাক্যটা হচ্ছে যদি দোষ স্বীকার করো, এটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্যের অংশ যেটি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না। তোমাকে কোনো শাস্তি দিব না, এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। এইটাকে আমরা পরবর্তী অংশে ব্যবহার করব। যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে কোনো শাস্তি দেব না। এখন আমাকে বলো, যৌগিক বাক্য যদি হয় যেহেতু সত্য কথা বলনি সেহেতু বিপদে পড়েছ, এইটাকে আমরা মিশ্র বাক্যে কিভাবে পরিণত করতে পারি? আমাকে কি বলতে পারো যে এটা যৌগিক বাক্য হিসাবে আছে, এটাকে আমরা মিশ্র বাক্যে কিভাবে পরিণত করতে পারি? যৌগিক বাক্য একটা আছে, যেহেতু সত্য কথা বলনি সেহেতু বিপদে পড়েছে। এখানে একটা ট্রিক্স আছে, এটা আমরা তোমাদের কাছ থেকে দেখতে চাই। এই বাক্যে একটা ট্রিক্স আছে, এটা কেউ কি ধরতে পারো? প্রণয় দাস, তোমাকে অনেক বেশি অভিনন্দন। তোমার এখানে এই উত্তরটাই আমরা আশা করছিলাম। তোমরা উত্তরটা ধরতে পারো কিনা সেটা বোঝার জন্য এই কাজটা করা হয়েছে। এটা কোনো যৌগিক বাক্য না। আমরা বলেছিলাম যে যেহেতু সেহেতু এইটা যদি থাকে তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। আমরা আশা করেছিলাম তোমরা অনেকেই কিন্তু এই উত্তরটা ধরতে পারবে। হ্যাঁ,
সনেট পোদ্দার, এটাও তুমিও বলেছো যে এটা হচ্ছে মিশ্র বা জটিল বাক্য রূপেই আছে, সুতরাং এটা যৌগিক বাক্য না। মিশ্র বা জটিল বাক্য এটা অলরেডি তৈরি করা আছে। তাহলে এখন আমাকে এই মিশ্র বা জটিল বাক্যটাকে যৌগিক বাক্যে রূপান্তর করে দেখাও। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। যেহেতু সত্য কথা বলনি সেহেতু বিপদে পড়েছ, এইটাকে এখন সত্যিকারেই যৌগিক বাক্যে রূপান্তর করো। হ্যাঁ, এই মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সে বলেছে সত্য কথা বলনি তাই বিপদে পড়েছ। আমরা উত্তরটা এইভাবেও দিতে পারি, আবার বলতেও পারি যে তুমি সত্য কথা বলনি এবং বিপদে পড়েছ, এভাবেও বলতে পারি। হ্যাঁ, প্রণয় দাস আমাদেরকে এই উত্তরটাই দিয়েছে। তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এখন আমরা পরবর্তী অংশে যাই। মিশ্র বাক্য থেকে কিভাবে যৌগিক বাক্য পাওয়া সম্ভব সেটি আমরা এখন চিন্তা করব। মিশ্র বাক্য থেকে একটা যৌগিক বাক্য কিভাবে পাওয়া যায় সেটা আমরা এখন চিন্তা করব। একটা মিশ্র বাক্য আমাদেরকে দেয়া আছে, যদি সে আগামীকাল আসে তাহলে আমি যাব। আমার বাক্যটি যদি এটি হয়, যদি সে আগামীকাল আসে তাহলে আমি যাব, তখন আমার যৌগিক বাক্যটা খুব সাধারণ হবে। এখানে দুইটা ঘটনা আমরা প্রথমে আইডেন্টিফাই করব, সে আগামীকাল আসা এবং তারপরে আমার যাওয়া। তাহলে আমি বলবো সে আগামীকাল আসবে এবং আমি যাব। এভাবে আমরা দুটো ঘটনার সিকোয়েন্সকে দাঁড় করাতে পারলেই আমরা একটা মিশ্র বাক্যকে একটা যৌগিক বাক্যে রূপান্তর করে ফেলতে পারি। আমরা আগেই বলেছিলাম এবং, ও, আর এরকম বিভিন্ন রকম অব্যয় পদ দিয়ে আমরা সাধারণত একটা যৌগিক বাক্য রচনা করি। সুতরাং আমরা আশা করি তোমরা এই ব্যাপারটা খুব ভালোভাবে ধরতে পেরেছো। তোমরা এই ব্যাপারটা আশা করি খুব ভালোভাবে ধরতে পেরেছো। এখন তোমাদের কাছ থেকে আমরা নতুন একটা রূপে যাই, যে মিশ্র বাক্য থেকে যৌগিক বাক্যে কিভাবে রূপান্তর করা সম্ভব। একটা মিশ্র বাক্যকে কিভাবে যৌগিক বাক্যে রূপান্তর করা সম্ভব সেটা তোমাদের কাছ থেকে এখন উত্তর দিব। তোমাদের কাছ থেকে এখন উত্তরটি নিতে চাই। যদি সে আগামীকাল আসে তাহলে আমি যাব। ধরা যাক কোনো একটা যৌগিক মিশ্র বাক্য আমাদের হাতে আছে। মিশ্র বাক্যটি হচ্ছে যদিও তার সম্পদ আছে তবুও তিনি সাহায্য করেন না। এইটাকে যৌগিক বাক্যে রূপান্তর করে আমাকে দেখাও। এই বাক্যকে আমরা কিভাবে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি। যদিও তার সম্পদ আছে তবুও তিনি সাহায্য করেন না। অনেকেই উত্তর দিচ্ছ। সাগর ঘোষ, মাহবুবা মৌ, আমাদেরকে একজন জানিয়েছে সে সিঙ্গাপুর থেকে ক্লাস করছে। তোমাকে অনেক বেশি ধন্যবাদ। সিঙ্গাপুর থেকে আমাদের সঙ্গে একজন অংশগ্রহণ করছে, সেটা আমাদের জন্য খুবই খুশির ব্যাপার। আমাদের উত্তরটা এখানে হচ্ছে তার সম্পদ আছে কিন্তু তিনি সাহায্য করেন না।
তোমরা অনেকেই উত্তরটা দিয়েছো। একজন উত্তর দিয়েছো তার সম্পদ থাকলেও তিনি সাহায্য করেন না, এটা কিন্তু একদম ভুল। কারণ তুমি যে উত্তরটা দিয়েছো সেখানে কিন্তু এই কিন্তু এবং ও আর কোনোটার কিন্তু ব্যবহার হয়নি, সুতরাং এটা সরল বাক্য। তোমাকে দুটো ঘটনা আলাদা করতে হবে। এই দুটো ঘটনা আলাদা করে সেখানে এবং ও আর কিন্তু এগুলো কোনটি সামঞ্জস্যপূর্ণ বাক্যের সঙ্গে সেটি তোমার খুঁজে বের করতে হবে। তার সম্পদ আছে কিন্তু তিনি সাহায্য করেন না, এখানে এটি কেন কিন্তু হয়েছে? কারণ এখানে একটা বৈপরীত্য আছে। একজনের সম্পদ আছে, তিনি সাহায্য করার কথা, কিন্তু তবুও তিনি সাহায্য করেন না। সুতরাং এইটাকে আমরা যদি একটা সংযোজক অব্যয় দিয়ে প্রকাশ করতে চাই তাহলে এবং ও আর কিন্তু এগুলোর ব্যবহার আমাদের লাগবে। সুতরাং তার সম্পদ আছে কিন্তু তিনি সাহায্য করেন না। এটি হচ্ছে আমাদের এই ও কিন্তু এবং আর এটি ব্যবহার করার একটা জায়গা। এটা তখনই আমরা সেটাকে যৌগিক বাক্য বলতে পারবো। সুতরাং কোনো পরীক্ষায় যদি এই অপশনটি থাকে খুব সতর্কতার সাথে চেষ্টা করবে উত্তর দেওয়ার জন্য। আমাদেরকে একজন প্রশ্ন করেছে যে সাকিব সিয়াম কিন্তুর আগে কমা দিতে হবে কিনা। না, কিন্তুর আগে কোনো ধরনের কমা দিতে হবে না। এবং ও আর কিন্তু যখন সংযোজক অব্যয় হিসেবে ব্যবহার করছো তখন সেটা নিজেই একটা সংযোজক অব্যয়ের কাজ করছে, সেখানে বাড়তি কোনো কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু এবং ও আর এগুলোর জায়গায় এগুলোর আগে পরে কোনোটাতেই কিন্তু কমা দেওয়ার দরকার হবে না। একজন আমাদেরকে সনেট পোদ্দার সে জিজ্ঞেস করেছে ভাইয়া তথাপি ইউজ করলে সমস্যা আছে কিনা। হ্যাঁ, এখানে তথাপি তুমি ব্যবহার করতেই পারো, তবে এক এক করে সিরিয়াল অনুযায়ী সাজানোর চেষ্টা করবে। তোমাকে তো অপশনে দেয়া থাকবে, সিরিয়াল যদি নিজে নিজে পরিবর্তন করতে চাও তখন সেক্ষেত্রে খেয়াল করবে যে তার সম্পদ আছে এবং হয় কি না। আচ্ছা, এবং দিয়ে হচ্ছে না, ও দিয়ে হয় কি না, না ও দিয়েও হচ্ছে না। তারপরে অন্য কিছু আর দিয়ে হয় না, আর দিয়ে হয় না, তারপর কিন্তুতে যাবে, তারপরে তথাপিতে যাবে, অর্থাৎ খুব সহজ থেকে তারপরে কঠিনে যাবে। এবং তোমার এই ব্যাপারে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রশ্নের উত্তরে তোমাকে বলাই থাকবে যে হয় কিন্তু থাকবে অথবা তথাপি থাকবে। সুতরাং সেটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। কিন্তু তোমার দুটো সম্পর্কেই ধারণা যদি থাকে তাহলে তোমার জন্য একদম পুরো বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আশা করি বাক্যের গাঠনিক পরিবর্তন সম্পর্কে তোমাদের খুব পরিষ্কার ধারণা হয়ে গিয়েছে। আমরা আশা করব তোমরা পরবর্তী ক্লাসেও আমাদের সঙ্গে থাকবে। আমরা আমাদের যে পরবর্তী লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসটা মূলত বাণিজ্য অনুষদে যারা অংশগ্রহণ করছো তাদের জন্য আগামীকাল ঠিক এই সময়ে রাত 8টায় ম্যানেজমেন্টের একটা ক্লাস আমাদের হবে এবং সেটার মূল টপিকটাই হচ্ছে ব্যবস্থাপনা। আমরা সেটার উপর ক্লাস করব। যারা বাণিজ্য অনুষদের জন্য রয়েছে তারা সবাই আশা করি অংশগ্রহণ করবে। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। বাক্য পরিবর্তন নিয়ে তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। হ্যাঁ, আকাশ চৌধুরী শেষ প্রশ্নটা আমরা দেখতে পেয়েছি, জটিল আর মিশ্র একই কিনা। হ্যাঁ, আমরা কিন্তু প্রকারভেদ বলার সময় বলে দিয়েছি জটিল আর মিশ্র একই জিনিস। আশা করি তোমাদের সবার কাছে সবকিছুই পরিষ্কার হয়ে গেছে। আরও কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এবং অবশ্যই 10minuteschool.com এই ওয়েবসাইটটিতে গিয়ে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে জানাতে পারবে। এবং অবশ্যই জানিয়ে দিচ্ছি আমাদের লাইভ ক্লাসটি কিন্তু তোমরা যদি পরবর্তীতেও দেখতে চাও, এটি বাক্য পরিবর্তন নিয়ে পরবর্তীতে আবার দেখতে চাও, যারা পরে অংশগ্রহণ করেছো তারাও দেখতে পারবে। 10minuteschool.com গিয়ে আমাদের অপশন বাটনটিতে ক্লিক করলে আমরা লাইভ ক্লাস নামে একটা অপশন পাবো। সেই লাইভ ক্লাসে গিয়ে বাংলা এই বিষয়টাতে যদি তুমি ক্লিক করো তাহলেই তুমি পেয়ে যাবে আমাদের পূর্ববর্তী লাইভ ক্লাসগুলো। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা এরই মধ্যে অনেকগুলোতেই আলোচনা করে নিয়েছি। সামনের ক্লাসেও আশা করি তোমাদের সবার অংশগ্রহণ পাবো। আমি বিদায় নিচ্ছি, নাহিয়ান বিন খালেদ। সবাইকে অনেক ধন্যবাদ।